হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর দ্বিতীয়তম অধ্যায় বিপ্লবিক আদর্শ নেপোলিয়নের সাম্রাজ্যবাদ এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। তো এর আগে ভিডিওগুলিতে আমি দ্বিতীয় অধ্যায় থেকে যেসব ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে সেগুলি সম্পর্কে আমি সবিস্তারে আলোচনা করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখোনি, তো তোমরা আগে যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট বা যেগুলি আমি বলে দিয়েছি যে এই কোশ্চেনগুলি করলেই হবে, শুধুমাত্র সেই কোশ্চেনগুলো তোমরা আগে করে নেবে। তারপরে আমি আরও এক্সট্রা কিছু কোশ্চেন দিয়ে দেবো, তোমরা সেগুলোকে দেখে নেবে। তো আজকে দ্বিতীয় অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ 8 মার্কের যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে নেপোলিয়নের সংস্কার। আশা করি তোমরা সবাই জানো দ্বিতীয় অধ্যায় থেকে কোনো কোশ্চেন 8 মার্কে যদি কোশ্চেন হয় তো এই কোশ্চেনটা সবথেকে ইম্পর্টেন্ট। তো আমরা আজকে নেপোলিয়নের সংস্কার সম্পর্কে আলোচনা করব। তো নেপোলিয়নের সেই সংস্কার কি ছিল না, নেপোলিয়ন একজন সুদক্ষ শাসক, এটা আমরা প্রথম থেকেই জানতে পারি। এবং তার মনের যে দৌড় বা মনের যে শক্তি বল, সেটা আমরা শতদিবসের রাজত্বেও দেখতে পাই। কারণ তিনি নির্বাসন হবার পরও কিন্তু তিনি ফিরে এসেই পুনরায় শাসনভার গ্রহণ করেছিলেন এবং তার কার্যক্ষমতা এতটাই সুদক্ষ ছিল যে সাধারণ মানুষও তার সেই ফিরে আসাটাকে মেনে নিয়েছিলেন। তো আজকে আসি আমরা নেপোলিয়নের সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করতে। তো আমি আজকে ছায়া প্রকাশনীর বই থেকে এই 8 মার্কের কোশ্চেনটি পড়াচ্ছি। তোমরা অবশ্যই এই কোশ্চেনটি করবে। তো চলো আমরা পটভূমি সম্পর্কে আলোচনা করি। না, সর্বপ্রথম এর ভূমিকা যদি আমি বলি, সেখানে বলা হয়েছে ফরাসি শাসক নেপোলিয়ন শুধুমাত্র সমরকৌশলী যোদ্ধা হিসাবেই নয়, তিনি একজন সুদক্ষ সংস্কারক। তো এটা আমরা বারবার শুনে এসেছি, নেপোলিয়ন কিন্তু একজন শক্তিবান, ক্ষমতাবান, বুদ্ধিমান। যদি এই 3 দিকই ধরা হয় তাহলে সেদিক থেকে নেপোলিয়ন ছিলেন সেই ধরনের প্রকৃতির মানুষ। তো তাই জন্য ঐতিহাসিক ফিশার কি বলেছেন, নেপোলিয়নের সাম্রাজ্য ক্ষণস্থায়ী হলেও ফ্রান্সে তার অসামরিক সংস্কারগুলি একটা গ্রানাইট শিলার মতো শক্ত পাথরের উপর নির্মিত হয়েছিল। তো কি এই সংস্কার যেটার জন্য নেপোলিয়ন আজও ফ্রান্সের কাছে বিখ্যাত হয়ে রয়েছে? চলো আমরা সেই সংস্কারগুলি সম্পর্কে দেখে নিই। তো সর্বপ্রথম যে সংস্কারটি রয়েছে সেটা হলো শাসনতান্ত্রিক সংস্কার। নেপোলিয়ন কিন্তু ফ্রান্সের আইন শাসনের সাথে সাথে শাসনতান্ত্রিক সংস্কারও প্রবর্তন করেছিলেন। এই জন্য তিনি জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তাও দিয়েছিলেন। সমগ্র দেশকে কি করেছিলেন, 83টি প্রদেশে বিভক্ত করেছিলেন, যেগুলো প্রদেশগুলিকে আমরা কি বলি, প্রিফেক্ট। এই প্রদেশগুলিকে ভাগ করার পর তিনি এই প্রদেশগুলিকে আবার জেলায় ভাগ করে দিয়েছিলেন। সেই জেলাগুলিকে সাব প্রিফেক্ট নামেও পরিচিত ছিল। অর্থাৎ তিনি শাসনকে পরিচালনার জন্য যেভাবে আজকের দিনে আমরা দাঁড়িয়ে প্রদেশ, জেলা, তারপর গ্রাম স্তর, যে ভাগ ভাগ যাতে প্রত্যেকটা জায়গা সুশাসন প্রবর্তিত হতে পারে, ঠিক তিনি আজ থেকে 1789 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হয়েছিলেন, সেই তখন থেকেই এই ব্যবস্থাটাকে তিনি কার্যকর করেছিলেন। তো এবার আসি আমরা তার অর্থনৈতিক সংস্কার সম্পর্কে। অর্থনৈতিক সংস্কার যদি আমরা বলতে হয়, তিনি কি করেছিলেন, সরকারি ব্যয় হ্রাস ও অডিট প্রথা চালু করেছিলেন, যাতে সরকার কোনো রকম বেশি খরচা করতে না পারে বা সরকারি ব্যয় যাতে বেশি না খরচ হয়, তার জন্যও তিনি ব্যবস্থা নিয়েছিলেন। এছাড়াও সবাইকে আয়কর প্রদানে বাধ্য করেন। এই আজকের দিনে যেরকমভাবে আমরা ট্যাক্স দিই, সেরকমভাবে আজ থেকে 1804 খ্রিস্টাব্দেই নেপোলিয়ন সেই আয়কর ব্যবস্থা প্রদানে বাধ্য করেছিলেন সবাইকে। নতুন কর না চাপিয়ে পুরনো করের উপরই জোর দেন, কারণ নতুন যদি কর চাপানো হয় তো তার জন্য নেপোলিয়নকে কিন্তু সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে। তাই তিনি পুরনো করকেই
আদায় করার একটা সুব্যবস্থা করেন। অর্থাৎ আগে যে কর ব্যবস্থাটা দেওয়া হতো, জোর করা হতো না, কিন্তু নেপোলিয়ান নিজের শাসনভার গ্রহণ করার পর সেই করটাকে তোলার জন্য তিনি কি করেছিলেন, জোর করেছিলেন। এছাড়াও কি করেছিলেন, তিনি ব্যাংক অফ ফান্ডস অর্থাৎ একটা ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমরা যেমন রিজার্ভ ব্যাংক দেখতে পাই, ভারতের রিজার্ভ ব্যাংক দেখতে পাই, ঠিক তেমনি তিনিও একটি ব্যাংক ব্যবস্থা চালু করেছিলেন। ব্যাংক অফ ফান্ডস 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। বাণিজ্যের উন্নতির জন্যও তিনি বণিক সংগঠন গড়ে তুলেছিলেন। অর্থাৎ তাহলে বলতেই পারি তার শাসনতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার এতটাই মজবুত করেছিলেন যা তাকে একটা মাইলস্টোন হিসাবে তৈরি করেছিল। এবার আসি আমরা তার শিক্ষা সংস্কার সম্পর্কে। নেপোলিয়ান কি করেছিলেন, ফ্রান্সে বেশ কিছু মাধ্যমিক, ফলিত বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, কারিগরি, ব্যবসা বাণিজ্য, আইন, শিক্ষক সমস্ত ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা, সমস্ত ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি মূলত কি করতে চেয়েছিলেন, অর্থাৎ ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার দিকটিকে তিনি আরও শক্ত করতে চেয়েছিলেন। এছাড়াও কি করেছিলেন, 29টি লাইসি বা আবাসিক বিদ্যালয় বলতে মানে সবাই তো সব টাইমে পড়তে পারেন না, সেই আবাসিক বিদ্যালয় স্থাপন করে তিনি বিভিন্ন ফ্রান্সের জনগণকে শিক্ষিত করার চেষ্টা করেছিলেন। এছাড়াও কি করেছিলেন, ইউনিভার্সিটি অফ ফ্রান্স গঠন করেছিলেন, যাতে করে সাধারণ ছাত্ররা কি করতে পারে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। তার জন্য তিনি 1808 খ্রিস্টাব্দে কী করেছিলেন, ইউনিভার্সিটি অফ ফ্রান্স গঠন করেছিলেন। অর্থাৎ আমরা বলতেই পারি তার শাসনতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার সাথে সাথে ধর্মীয় শিক্ষা সংস্কারও একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। এবার আসি আমরা তার ধর্মীয় সংস্কার সম্পর্কে। ধর্মীয় সংস্কার অর্থাৎ শাসন ব্যবস্থার প্রথমেই তিনি কিন্তু একটা শাসন প্রবর্তন করার চেষ্টা করেছিলেন, যেটা নেপোলিয়ান কি করতেন, নেপোলিয়ান চাইতেন যে যদি সাধারণ জনগণের মধ্যে জোরপূর্বক ধর্ম না চাপিয়ে তার উপর যদি শাসন ধার্মিক ক্রিয়াকলাপকে কার্যকর করা হয়, অর্থাৎ ধর্মটাকে জোর করে না চাপিয়ে সাধারণ মানুষের নিজস্ব ইচ্ছায় সেটাকে পরিণত করা যায়, তাহলে কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাটা আরও মজবুত হবে। তাই তিনি কি করেছিলেন, নেপোলিয়ান পোপ সপ্তম পায়াসের সঙ্গে কনকর্ডাট অফ দ্য ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেছিলেন। 1801 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন, সপ্তম পায়াস এই সময় যিনি ফ্রান্সের পোপ ছিলেন তিনি তার সঙ্গে কনকর্ডাট, ফ্রান্সের ভাষায় কনকর্ডাট, যেটি ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পোপ ফরাসি গির্জা কি করেছিল, পোপ ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তির জাতীয়করণ করে নেন। এই জাতীয়করণ মেনে নেন মানে কি, জাতীয়করণ মেনে নেন মানে অর্থাৎ তিনি এই গির্জাটি সরকারের অধীনে চলে যায়। সরকার কি করবে, ফ্রান্স রোমান ক্যাথলিক ধর্মমত ও গির্জাকে স্বীকৃতি দেয়। স্থির হয় যে সরকার যাজকদের নিয়োগ করবে এবং পোপ তাদের সেই স্বীকৃতি প্রদানটি করবে। অর্থাৎ আমরা বলতেই পারি সপ্তম প্রয়াস নেপোলিয়ানকে এই চুক্তিতে স্বাক্ষর করেন যে তিনি সরকারের সমস্ত দায় মেনে নেবেন বা সরকারের সমস্ত স্বীকৃতি মেনে নেবেন এবং তার বদলে বা তার পরিবর্তে সরকার যাকে নিযুক্ত করবে পোপ তাকে স্বীকৃতি জানাবে। এই হচ্ছে তাদের ধর্মীয় সংস্কার। এরপর আমরা আসি আইন বিষয়ক সংস্কার। নেপোলিয়ান কি করেছিলেন, আইন বিষয়ক সংস্কার আমরা জানি নেপোলিয়ান 2287টি আমরা জানি 2287টি আইন প্রবর্তন করেছিলেন, যেটাকে আমরা সংক্ষেপে কোড নেপোলিয়ান সম্বন্ধে জানি। তো এই কোড নেপোলিয়ান আমরা আগেই বলে দিয়েছি, কোড নেপোলিয়ান পড়িয়ে দিয়েছি 4 মার্কের কোশ্চেন। এই কোড নেপোলিয়ান কি, কেন তিনি প্রবর্তন করেছিলেন, এর প্রবর্তনের সুবিধা কি, সামন্ততন্ত্রের সমস্ত প্রথা যে ছিল আগে প্রচলিত সেই প্রথাগুলি তিনি চিরকালের জন্য বিলুপ্তি করে দিয়েছিলেন। ব্যক্তি স্বাধীনতা যেটি হচ্ছে ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সেটিকে স্বীকৃতি জানিয়েছিলেন। ব্যক্তি স্বাধীনতা, সম্পত্তির অধিকারের স্বাধীনতা স্বীকৃতি চাইছিলেন। আইনের দৃষ্টিতে সমস্ত ব্যক্তি যে সমান সেটাও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মীয় সহনশীলতা, সরকারি চাকরিতে যোগ্য সমস্ত প্রার্থী যে সমস্ত প্রার্থী যোগ্য তারা সরকারি চাকরি পাবে, এটাকেও তিনি স্বীকৃতি দিয়েছিলেন। অর্থাৎ বলা যায়
যে নেপোলিয়ান তার আইন সংহিতাকেও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন। তো এবার আমরা আসি মূল্যায়নে। তো আমরা এতক্ষণ কি বললাম, যে নেপোলিয়ান সমাজ ব্যবস্থার একটি মাইলস্টোন স্বীকৃতি, যিনি ঐতিহাসিক ফিশার তাকে বলেছিলেন যে তার শাসন ব্যবস্থা গ্রানাইট শিলার মতো শক্তিশালী। তো আমরা এখানে কি বলবো মূল্যায়নে, নেপোলিয়ান তার সংস্কার কার্যাবলীর দ্বারা বিপ্লবে বিধ্বস্ত ফ্রান্সে শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনেন। ঐতিহাসিক ডেভিড টমসন কি বলেছেন, তার এই সংস্কারকে নেপোলিয়ান শাসন শুধু প্রজাহিতৈষী ছিল না, তা বর্তমানকালের একনায়কতন্ত্রের তুলনায় অনেক বেশি মানবিক ছিল। অর্থাৎ তিনি প্রজাদের কথা ভেবেছিলেন, তাই তার শাসন ব্যবস্থা সত্যিই অনস্বীকার্য, তার শাসন ব্যবস্থা সত্যিই অপরিহার্য। আশা করি তোমরা নেপোলিয়ানের সংস্কার সম্পর্কে বুঝতে পেরেছো। তোমরা ভালোভাবে এই কোশ্চেনটির অ্যান্সার লিখে আসবে, 8 মার্কের কোশ্চেন, 8 মার্কই পাবে। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য।